শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। যেদিন তোমরা এই ভিডিওটা দেখবে সেদিন থেকে মেয়ের পরীক্ষা স্টার্ট। প্রচুর ব্যস্ততার মধ্যে আছি। সময় মতো মেয়েকে সময় দিতে হবে, সংসারের কাজগুলো গুছিয়ে করতে হবে, সমস্ত কাজ পরিপাটি করে করতে হবে। আর বাচ্চারা দেখবে ওদের পাশে যদি একটু বসো না, তাহলে ওরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করে। তো ওই জন্য চটপট করে গুছিয়ে কাজগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে আজকে হবে সজনে ডাঁটা। এটা পাশের বাড়িতে একটা গাছে হয়েছে, সেখান থেকে দিয়ে গেছে। সজনে ডাঁটা, বেগুন আর বড়ি দিয়ে ঝোল হবে আজকে, হালকা পাতলা রান্না। অনেক ভোর আজকে সবাই কাজ স্টার্ট করে দিয়েছি। বিছানা তুলে জামা কাপড় ভাঁজ করে মেয়েকে ওদিকে পড়তে বসিয়ে দিয়েছি। আর বনমশাই দেখো বাজার করেও চলে এসছে। বাজারটা সবার আগে গুছিয়ে তারপর রান্না স্টার্ট করব। আর এই যে একটুখানি ঝাড়া বাকি ছিল, তো ওকে বললাম ওই কোণাটা বসে তুই পড়, আমি এই দিকটা ঝেড়ে দিই। ওই দিকটা ঝেড়ে দিয়েছিলাম। তো এভাবেই কাজ করছি। বিছানাপত্র ঝেড়ে ঝেড়ে দিলে, পরিষ্কার করে দিলে দেখবে বাচ্চাদের পড়ায় মন বসে। নাহলে ওই বাসি বিছানায় বসে পড়লে না পড়ায় মন বসবে না। তখন মনে হবে একটুখানি শুয়ে পড়ি, একটুখানি করি। তো ওই জন্য বিছানাটা আগে চট করে তুলে দেখো দিলাম। এইদিকে পেঁয়াজ উচ্ছে ভাজা পুরো ডান, এই দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে। আর এদিকে একটু দুধ গরম বসিয়েছি, মেয়ে দুধ হরলিক্স খাবে। এদিকে দেখো ডাল হয়ে গেছে, ওদিকে মেয়েকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে এদিকে। আর এদিকে বেগুনটাকে সবার আগে একটুখানি ভেজে নিচ্ছি। আর এই গরমে যত হালকা ফুলকা খাওয়া যাবে না, তত কিন্তু শরীর ভালো থাকে। একটু তেল মশলা খাবার খেলেই নালে শরীর এখন আইঢাই করতে থাকে। আর আমাদের ঘরে যা গরম, অ্যাডভেস্টারের ঘরে যারা থাকো তারা তো জানো। তো ওইদিকে দেখো ঝোলটা ফুটছে, ফুটতে বসিয়ে দিয়ে যে কটা বাসন বেরিয়েছে ব্রেকফাস্টে সেই বাসনগুলো মেজে নিলাম। আর ঝুড়ি টুড়িগুলো একটুখানি মেজে নিলাম। সব তো মাজা ঘষা করছি। তো তোমরা নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছো। আর যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিই, এখন আমার সংসার গুটানোর পালা। তোমরা সবাই সংসার সাজাচ্ছ আর আমি সংসার গুটাচ্ছি। তো যাই হোক, সময় সবার সব সময় সমান যায় না। সময় তো সব সময় ঘুরে ফিরে চলে। আর আমার ব্লগে এখন একটুখানি টুকটাক ওই আওয়াজ শুনতে পারবে। চারিদিকে সব বাড়ি টাড়ি হচ্ছে, কাজকর্ম হচ্ছে। তো বন্ধুরা দেখো, সজনে ডাঁটা বড়ি দিয়ে ঝোল, বেগুন দিয়ে পুরো ডান হয়ে গেছে। আর এটাকে অফ করে তারপর বেগুনটা দেবো, নাহলে বেগুনটা গলে যাবে। এটা গরমকালে এটা যদি খাওয়া যায় না, একদম পেট পুরো ঠান্ডা থাকবে। চলো, হালকা পাতলাই করেছি। ওই যে বেগুনটা পরে দেবো। আর এখানে তো বেগুন ভাজা আছে। বন্ধুরা দেখো, আমি খাবো কচুরি আর ওদের জন্য এনেছে পেটাই পরোটা। এই হবে আমাদের ব্রেকফাস্ট। বরমশাই যেদিন যেদিন বাজারে যায় সেদিন সেদিন মেয়ে ওই কচুরি টচুরি ওইসব খেতে পছন্দ করে। ওই জন্য ওইসবই নিয়ে এসছে আজকে, নাহলে গরমের মধ্যে এখন আর খুব একটা খাওয়া হয় না। আর এদিকে দেখো সবার আগে এখন বরমশাই খাওয়া দাওয়া করে অফিসে রওনা দিয়েছে। আর সবার আগে মনমণিকে স্নান করিয়ে দিচ্ছি, নাহলে ও চিৎকার শুরু করবে। প্রচণ্ড গরম। ওকে খাইয়ে দাইয়ে মানে স্নান করিয়ে খেতে দিলে ও শান্ত হয়ে যাবে। তো দেখো এখন এক বালতি কেচেও নিয়েছি। আর মশারিটা কয়েকদিন আগেই কেচেছি, আমার ব্লগে দেখিয়েছিলাম। ওই জন্য আর মশারিটা কাচবো না। কদিন টানিয়েছি, কিন্তু এখন আর টানিয়ে শোয়া যাচ্ছে না। প্রচণ্ড গরম, ওই জন্য মশারিটা রোদ্দুর দিয়ে ঠান্ডা হলে তারপর ভাঁজ টাজ করে তুলে রাখবো। আর এখন এক বালতি কেচে নিয়েছি, চলো ওগুলো মেলে দিই। কারণ মেয়ের মানে পরীক্ষার 2-1 দিন আগেই কেচেছি। ওই পরীক্ষা ছিল আর কি, যেদিন দেখছো বললাম তো, সেদিন থেকে মানে আজকে থেকে আর কি পরীক্ষা স্টার্ট হলো। এখন টানা চলবে 2টো করে পরীক্ষা একসঙ্গে। কয়েকদিন আগে অর্পণা দত্ত মুখার্জি থেকে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলে যে সন্তোষীমার মানে একটা পুজোর ব্লগ দিয়েছিলাম আর কি। তো ওখানে মানে বলেছিলে যে সন্তোষীমার থেকে তুমি কি কি উপকার পেয়েছো আমাকে বলো, আমি শুনবো। তো আমি আর বলে উঠতে সময় পাইনি। তো ভাবলাম আজকেই শেয়ার করে দিই। তো আমি আমার প্রেগনেন্সি জার্নিতে যখন মানে ডেলিভারির সময় হয়ে গেছিলো,
তখন আর কি হসপিটালে যখন ভর্তি হয়েছিলাম, তখন সেই মুহূর্তে মানে ডেলিভারি হবে ভর্তি হয়ে গেছি। ধরো আজকে ভর্তি হয়েছি, কালকে সিজার হবে। তো যেদিন ভর্তি হয়েছি সেদিন ডাক্তার আর কি বরমশাইকে বলেছিল যে আমরা বেবি আর মায়ের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবো। তো তখন সেই শুনে তো মানে আমার পাগলের মতো অবস্থা হয়ে গেছিলো। তো তারপরে তখন আর কি হাত পা ছড়িয়ে আমি কান্নাকাটি করছিলাম খুব হসপিটালে যখন। তখন একজন বয়স্ক মহিলা এসে আমাকে বলেছিল, "কাঁদিস না", মাথায় হাত বুলিয়ে বলেছিল, "কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তুই তোর বাবুকে সুস্থভাবে নিয়ে বাড়ি ফিরবি, দেখবি।" তো আমি তো তখন একদম মানে আমি আর আমার মধ্যে নেই যে কালকে ডেলিভারি হবে, আজকে ডাক্তারবাবু এটা কী বলল। তখন তখন আমি আমার বরকে বললাম যে, "তুমি যাই হয়ে যাক না কেন, তুমি কিন্তু বাচ্চার কথাই বলবে।" আমি ডাক্তারবাবুকে আ বললাম, "আপনি বাচ্চাকেই বাঁচান।" তখন বরমশাই বলছে, "না", ডাক্তারবাবু বারণ করছিল। ডাক্তারবাবু বলছিল, "মা থাকলে সন্তান আরও হবে।" বরমশাইও বারণ করছিল। বরমশাই বলছিল, "না, আমার কাছে তুমি সবার আগে।" কিন্তু আমি তখন বরমশাইকে বলছিলাম যে, "আমি কিন্তু একা বাড়ি ফিরে যাব না। তুমি আমাকে একা নিয়ে যেতে পারবে না।" তো যাই হোক, ওই জন্য আর কি তারপর বাচ্চার কথাই বলা হয়েছিল। কিন্তু উনি এসে আমাকে আমি তো প্রচণ্ড কান্নাকাটি করছিলাম। তারপরে উনি এসে আমাকে বলল যে, "আমার বাড়িতে প্রতিষ্ঠিত সন্তোষী মা আছে। তুই তো এখন যেতে পারবি না। তুই এখান থেকে বসে মানসিক কর যে আমি যদি আমার বাবুকে সুস্থভাবে বাড়ি নিয়ে যেতে পারি, তাহলে তোমাকে আমি ১৬টা শুক্রবার উপোস করে পুজো দেবো।" তো তখন মানে যে যা বলছিল আমি তাই শুনছিলাম, এরকম একটা অবস্থা হয়ে গেছিল আমার। তো আমি ওখানে মনে মনে মনস্কামনা করলাম যে, "মা, আমি যদি সুস্থভাবে আমার বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে পারি, তাহলে আমি তোমাকে ১৬টা শুক্রবার নিরামিষ খেয়ে গুড় ছোলা দিয়ে পূজা দেবো।" আ তো বলল, "যা, আমাকে ১১টা টাকা দে, আমি পুজো দিয়ে দেবো ওখানে আমার বাড়িতে।" উনি আমাকে বলল। তো আমি তার আগে বলে নিই একটুখানি, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, শুভ বিকেল বন্ধুরা। আর বাসন-টাসন যে লাঞ্চ করেছিলাম সেগুলো গুছিয়ে জল-টল ভরে দেখো এখন একটুখানি রুটি বানাতে বসে গেছি। আ মানে মেয়ে যেহেতু এসে স্কুল থেকে এসে রুটি তরকারি খায়, এই টাইমটা ও রুটি খাওয়ারই অভ্যাস, অন্য কিছু খেতে চায় না। তো ওই জন্য ওকে ২ টো রুটি করে দেবো আর মেখে রেখে দেবো, রাতের বাকিটা করব, এরকমই চিন্তাধারা করেছিলাম। আর ও বলল, "ডাল সিদ্ধ করে দাও একটু মা, ডাল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে।" তো সেটাই করে দেবো। কিন্তু তারপর রাত্রিবেলা আবার বরমশাই বলল যে, "এটা আর খাবো না, অন্য কিছু করো।" তো আবার রাতের বেলা অন্য কিছু ডিনার করব। এগুলো রেখে দেবো, কালকে হয়ে যাবে। তো যাই হোক, তারপরে উনি আমাকে বলল, "যা, তোর ব্যাগ থেকে ১১টা টাকা এনে দে।" কিন্তু আমার ব্যাগে জানো তো তখন কোনো পয়সা ছিল না। হসপিটালে তো আর পয়সা রাখতে দেয় না সঙ্গে। যা লাগতো বরমশাই এনে দিত। এইজন্য আমার কাছে কোনো পয়সা ছিল না। কিন্তু ওনার কথা শুনে না আমি ঠিক মানে ব্যাগ থেকে আনতে যাচ্ছি আর কি। আমি বাইরে বসে বসে করিডোরে বসে বসে কাঁদছিলাম তখন। তারপরে আনতে যাচ্ছি যখন আমার মাথায় না আসছে যে আমার ব্যাগে তো কোনো পয়সা নেই। তাহলে আমি কেন ব্যাগে পয়সা আনতে যাচ্ছি? কথাটা ভাবছি, কিন্তু আমি মানে একবারও ওনাকে বলছি না যে আমার কাছে টাকা নেই বা কিছু, কোথায় পাবো। ব্যাগে উনি আমাকে আনতে যেতে বললে আমি কিন্তু আনতেই যাচ্ছি ব্যাগে। তারপরে ব্যাগ খুলে দেখলাম যে একটা লাল রঙের ব্যাগে ঠিক ১১টা টাকাই রয়েছে ব্যাগের মধ্যে। তারপর আমি এনে ওনাকে দিলাম টাকাটা। উনি নিয়ে গিয়ে বলল যে, "আমি পুজো দিয়ে দেবো। তুই চিন্তা করিস না। তুই তোর বাবুকে সুস্থভাবে নিয়ে বাড়ি ফিরবি।" তো যাই হোক, ওনাকে বাচ্চা হওয়ার পর অনেক মাসিদের তো টাকা পয়সা সব কিছু দেওয়া হয়েছে। কিন্তু ওনাকে কিন্তু আমি আর খুঁজে পাইনি। তো ওনার কথা মতো সুস্থভাবেই আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছি। আর তারপরে এসে ১৬টা শুক্রবার উপোস করে মাকে পুজো দিয়েছিলাম। আর সেই থেকেই আ মানে সন্তোষী মার প্রতি অগাধ বিশ্বাস আমার জন্মেছে। উম মানে সন্তোষী মার ভক্ত হয়ে গেছি আমি, এক কথায় যাকে বলে। তা আরও অনেক ঘটনা ঘটেছে। পরে আবার কোনো সময় সেগুলো শেয়ার করে দেবো। আরেকটা আশ্চর্য ঘটনা কী বলো তো? যেহেতু সন্তোষী মার নামে মেয়ে হয়েছে, তো মেয়ে কিন্তু কোনো সময় মানে
বাচ্চারা যেমন টক খায় বা ধরো মানে টক জিনিসটা পছন্দ করে, আচার টাচার খায়, কোনো দিন মেয়েকে নিজে থেকে নিয়ে কোনো টক কিছু বা আচার বা লজেন্স কিছু এগুলো আমি খেতে দেখিনি। তারপরে ওই ফুচকাটা জোর করে নিয়ে গিয়ে খাওয়াই, তবে না হলে কিন্তু মানে ও ফুচকাটাও খেতে খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, সন্তোষী মার কৃপায় আমি আর মেয়ে তো সুস্থ হয়ে বাড়ি ফিরলাম। আর মেয়েকে সেই থেকেই আর কি আমি সন্তোষী মার পূজা করি। তো আশা করি তুমি বুঝতে পেরেছো দিদিভাই, মন থেকে ডাকলে পাথরের মধ্যেও ভগবান সাড়া দেয়, আর নারে মন থেকে না ডাকলে মন্দিরে গিয়ে পুজো করেও কোনো লাভ হয় না। মেয়ে হওয়ার ৫ বছর পরে আমি ১৬টা শুক্রবার উপোস করে তারপরে পুজো দিয়েছিলাম। তো ১ম এ ভাবতাম যে আম এই দেবো, এই দেবো, মেয়ে আরেকটু বড় হোক, আরেকটু বড় হোক। ভয় পেতাম। আসলে খুবই ভয় লাগতো ১ম এ। ১ম সত্যিই আমারও খুব ভয় লাগতো। কিন্তু ভয় পাওয়ার মতো সত্যিই কিছু নেই। কিন্তু তখন বুঝতাম না। তখন ভাবতাম এই যদি টক খেয়ে ফেলি, তারপর ছোট্ট বাচ্চা নিয়ে একা সংসার সামলে, বাচ্চা সামলে উপোস করে পুজো দেওয়া খুবই কষ্টের মনে হতো। কিন্তু তারপর যখন মেয়ের ৫ বছর হলো, পাশের বাড়িতে একজনের ঘরে এরকম সন্তোষী মা ছিল। সে আর কি পুজো দিত সন্তোষী মা। তারপর ৫ বছর হওয়ার পরে একদিন মানে হঠাৎ ভোরবেলা আমিও স্বপ্ন দেখেছি যেদিন, সেদিন আর কি উনিও আর কি স্বপ্ন দেখেছে যে ওনাকে আর কি বলেছে যে, "ওকে গিয়ে বল মেয়ের তো ৫ বছর হলো, এবার আমাকে পুজো দিতে বল।" আর তো দেখো এখন একটু ডাল সিদ্ধটা বসিয়ে দিচ্ছি, জামাকাপড়গুলো ভাঁজ হয়ে গেছে। আর সেদিন আর কি আমিও স্বপ্ন দেখেছি যে যতদিন না তুই আমাকে পুজো দিবি ততদিন ওর ঘরে গিয়ে তুই পুজোটা দিয়ে আসবি। তো যাই হোক, ও দেখি ভোরবেলা আমার বাড়িতে দৌড়ে এসছে, বলছে, তুমি আমার শিগগিরই তুমি চান টান করে আমার বাড়িতে পুজো দিয়ে আসো, আমি এরকম স্বপ্ন দেখেছি। তারপর আমি ওকে বললাম আমি তো ধরবো না, তাই বরমশাইয়ের হাতে করে আমি কিনে সব পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু পুজো দিয়ে দিও। তো দেখো এখন ৬টা বাজে, ঘড়িতে ৬টা বাজতে ৫ মানে ওই ৫:৩০ মতো বাজে, ৩৫। মেয়ে এখন কোচিংয়ে যাচ্ছে। ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, খেয়ে দেয়ে এখন কোচিংয়ে যাবে। তারপরে আমি সংসারের বাকি কাজকর্ম করব। তো যাই হোক, তারপর কিনে বরমাসের হাতে রীতিমতো পাঠিয়ে দিলাম পুজোর জন্য। পুজো টুজো দিল। তারপর দিয়ে আমি ঠিক করলাম, না এবার অনেক দেরি হয়ে গেছে, ৫টা বছর কেটে গেছে। এবার যত যাই হোক আমি সমস্ত কিছু আস্তে আস্তে কিনে পুজো দেবো মাকে। মনে একটা সাহস আনলাম। আসলে সত্যি কথা বলতে প্রচণ্ড ভয় লাগতো আর কি, যদি এদিক ওদিক কিছু হয়ে যায়। সবার মুখে শুনতাম যে মা খুব রাগী। তো ওরকম, তারপরে ভাবলাম না এবার সব আস্তে আস্তে কিনবো, কিনে পুজো শুরু করব। ঠিক তার পরের শুক্রবার দিই আমি সমস্ত কিছু কিনে পুজো স্টার্ট করি। আর প্রথম সত্যিই ভয় লাগতো। কিন্তু এখন বুঝেছি যে মা মা সত্যিই, মায়ের মন খুব নরম। মন থেকে ডাকলে মায়ের থেকে কাছের আর কেউ সত্যিই হয় না। আর রইল বাকি ওই মনে রাখার কথা, টক খাবো না। কোনো সময় ১ম দিকে এমনও হয়েছে যে টক কিছু একটা নিয়ে হয়তো খেতে গেছি শুক্রবারের দিন। হঠাৎ করে মনে পড়ে গেছে যে আজকে তো শুক্রবার খাওয়া যাবে না। মা নিজেই দায়িত্ব নিয়ে মনে করিয়ে দেয়। আ হয়তো আমাকে মনে করতে হয় না, বা যারা এরকম উপোস করে তাদের কাউকেই মনে করতে হয় না। মা নিজেই মনে করিয়ে দেন। গুড ইভিনিং গাইজ। তো এখন মেয়ে পড়তে গেল, ৬টা বাজে, ঘড়ির কাঁটা পুরো ৬টার ঘরে। আর আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধে দেবো, একটু হাত পা ধুয়ে এসে তারপরে একটুখানি ভিডিও এডিটিংয়ের কাজে বসবো। তো বন্ধুরা দেখো, সকালবেলা না এই যে মেলা থেকে অনেকগুলো কাপ কিনেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। তো সকালবেলা এগুলো সমস্ত কিছু ঝুড়ি ঠুড়ি, এই কৌটোটা সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে, শুধু এই কৌটো না অনেকগুলোই ধুয়েছি, ধুয়ে ঠুয়ে রেখেছিলাম। আর এগুলো এখন দেখো সেগুলো একটু কাগজে মুড়ে ভালো করে প্যাকিং করে রাখছি। কারণ এই যে সংসার গোটানোর পালা বললাম যে, আর এই এদিক ওদিক নাড়ানাড়ি করতে গিয়ে এগুলো ভেঙে চুরে একসার হয়ে যাবে। এত শখের জিনিস আমার, যত কম দামেরই হোক না কেন বা যত দামেরই হোক না কেন, শখের জিনিসের একটা আলাদাই জায়গা থাকে প্রত্যেকটা মানুষের কাছে, তাই না? তো দেখো এক কৌটার মধ্যে করে রেখে তারপরে ওই যে চালের ড্রামগুলো ধুয়েছিলাম, 2টো ড্রাম, ওটার মধ্যে সব কাচের জিনিসগুলো আর কি ভরে দেবো। আজকে সন্ধ্যাবেলায় ভরবো, সেটা আর
ভিডিও করতে ভুলে গেছি। আর এইগুলো পেপারে মুড়ে এরকম টাইট করে ছোট ছোট কৌটা করে তারপরে বড় ড্রামটার মধ্যে ভরবো। এতে কী হবে, এগুলো নাড়া কম পড়বে, যার ফলে ভেঙেও যাবে না জিনিসগুলো। এরকমই একটা চিন্তা ভাবনা করে রেখেছি। তো এইভাবেই আর কি প্যাকিং করব। তো আজকে সন্ধ্যাবেলা এই কাচের জিনিসগুলো সব প্যাকিং করে নেব। তারপর জামা কাপড়গুলো এখন আগে থেকে প্যাকিং করছি না, ওগুলো পরে আর কি প্যাকিং করব। কারণ ঘরে প্রচুর ইঁদুরের উৎপাত, আগে থেকে প্যাকিং করে রাখাই যেত, কিন্তু ইঁদুর না মানে কেটে কুটে একসার করে দেবে। তো দেখো কত রকমের কাপ কিনেছিলাম, কেনার প্রচুর শখ আমার, শুধু ভগবান রাখার জায়গাটাই দেয়নি। এটা সেটের আর কি, বুঝেছো। একটা বার করা হয়েছিল, একজন এসেছিল, তো তাকে দিয়েছিলাম চা করে, সেটাই আর কি ধুয়ে ঠুয়ে ভালো করে রাখলাম। আর বাকি 5টা শোকেসের মধ্যেই আছে। তো চলো এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে ভেবে তো ছিলাম রাতের বেলা ওই দিয়ে হয়ে যাবে, শুধু রুটি কটা করলেই হবে, ডাল সিদ্ধ দিয়ে হয়ে যাবে। কিন্তু আবার বরমাসা এসে বলল যে ডাল সিদ্ধ আর আমি খাবো না, কারণ বরমাসার না ইউরিক অ্যাসিডের জন্য মানে মুসুর ডালটা এখন টোটালি বন্ধ রেখেছি আমরা খাওয়া। তো এই জন্য বরমাসা বললো না না আর খাবো না, বেকার আবার ব্যথা ব্যথা বাড়বে খেয়ে। তো এই জন্য ওই ডাল সিদ্ধটা রেখে দেবো, কালকে সকালে হয়ে যাবে আমাদের। আর এখন না গোলা রুটি করে নেবো, বললো গোলা রুটি করো গরম গরম পেঁয়াজ লঙ্কা দিয়ে, অনেক দিন খাওয়াও হয়নি। তো সেটাই এখন করে নেবো, করে গরম গরম সবাই ডিনার করে নেবো। তো দেখো এখন এই প্লেটটা বাকি আছে, ওটাকে ঢুকিয়ে রেখে দেবো। বাকি আরও অনেক কাপ টাপ আছে, সেগুলো পরে আগে ডিনারটা রেডি করে মেয়েকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে তারপরে ওগুলো সব আমি আর বড়মশাই দুজনে মিলে প্যাকিং করে নেবো। সীমাস লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো, খুব সুন্দরভাবে কাজগুলো করে নিলে, অসংখ্য ধন্যবাদ। প্রিয়াঙ্কাস কিচেন থেকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ। মৌরি চৌধুরী কমেন্ট করেছো, শুভ দুপুর আপু, গরমে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলে পুরো ভিডিওটা দেখে নিলাম, অসংখ্য ধন্যবাদ। অর্নাস মম থেকে কমেন্ট করেছো, দিদিভাই লাইক দিয়ে দেখা শুরু করলাম, রান্না দারুণ হয়েছে, গাছগুলো অনেক সুন্দর, দিদিভাই ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ বোন। তো দেখো এগুলো গুছিয়ে টুছিয়ে এখন এই যে ডিনার বানাতে বসে গেছি, আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে গুলবো। প্রথমে একটু ঘন ঘন হয়ে গেছিলো, কিছুটা মানে গুলে ঠুলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর কি ব্যাটারটা সেট হওয়ার জন্য। তারপরে দেখলাম যে একটু ঘন হয়ে গেছে, তারপর আবার এই যে দেখো ঘন হয়ে গেছিলো, এখন আবার জল দিয়ে একটু পাতলা করে নেবো, করে নিয়ে তারপরে এই যে করে নিচ্ছি। আর মেয়ে বললো কি আমাকে ডিম দিয়ে করে দাও, কিন্তু বড়মশাই বললো আমারটা ডিম দিও না, গরম পড়েছে প্রচণ্ড, ওই জন্য আমরা ডিম ছাড়াই খাবো, আর ওকে ডিম দিয়ে করে দিয়েছি, ওই জন্য ওটা হলুদ হলুদ লাগছে। তো ডিম দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, কিন্তু সত্যি যা গরম পড়েছে না এখন, যত হালকা ফুলকা খাওয়া যাবে আর নিরামিষ খাবার খাওয়া যাবে শরীর তত ভালো থাকে। ওই জন্য একদম হালকা, মানে শরীরে গরমে যে আইঢাই আইঢাই ব্যাপারটা না, ওটা আমিষ খাবার খেলেই হয়। নিরামিষ খেয়ে দেখো মানে যতটা শরীর একদম ভালো থাকবে এই গরমে। তো আমরা তো ওই জন্য এমনিতেই নিরামিষ খাই, আর গরমে আরও হালকা ফুলকা নিরামিষ খাওয়ার চেষ্টা করি। তো দেখো এই যে মেয়েকে করে দিয়ে দিলাম, ও একটাই খাবে ও, তারপরে আমাদেরগুলোও করে নিলাম। এই যে ইচ্ছে ডানা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, লাইক দিয়ে শুরু করলাম, কাড়াটা ঠান্ডা লাগলে খুব কাজ দেয়, মনমনি কি সুন্দর আদর খাচ্ছে, এটা ঠিক, চালিয়ে অন্য কাজ করতে হয়, ফুল ওয়াচ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মাই কিচেন মাই ব্লগ থেকে কমেন্ট করেছে, দিদিভাই খুব ভালো লাগলো সবটা, আমার ছোট্ট কমেন্ট কিন্তু সবসময় ফুল ওয়াচ। আর হ্যাঁ, লাউয়ের খোসা ভাজা খেতে আমারও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সুমি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো, তুলসী চা খুব ভালো লাগলো, তোমার রুটি দেখতে আমার কাছে খুব ভালো লাগে, অবাক, অনেক সুন্দর রুটি বানাও তুমি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর পাপড়ি কিচেন থেকে কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি একদিন বলেছিলে যে এভাবে ডাইরেক্ট আগুনে ছেঁকলে আর কি হার্টের প্রবলেম হয়, তো একদম এটা 100% সত্যি কথা আর একদম ঠিক কথা। কিন্তু সেদিন কি ছিল বলো তো, খুব তাড়াহুড়া ছিল, মেয়ের খিদে পেয়ে গেছিলো, ওই জন্যই ওভাবে করলাম। আর ডিরেক্ট করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর চাটুতে করলে একটু ধৈর্য ধরে আর কি একটা একটা করে করতে হয়, তো ওই জন্য মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি কাজ তো করেই থাকি আমরা। তো সেই জন্য আর কি ওরমভাবে করেছিলাম, কিন্তু ডিরেক্ট আগুনে কোনো কিছু না ছেঁকে খাওয়াই ভালো। এই যে আমরা বেগুন পোড়াটা খাই, সেটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ডিরেক্ট আগুনে কোনো কিছু না করাই ভালো।
চৈতালি সিম্পল কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছো, কাজকর্ম রান্নাবান্না খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। দেবলিনাস ক্যানভাস থেকে কমেন্ট করেছো, বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই সবাই ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সংসারে সুখ শান্তি সমৃদ্ধি লক্ষ্মীশ্রী বজায় রাখতে হলে এভাবেই কিন্তু বন্ধুরা সারা দিন রাত পরিশ্রম করতে হয়। আর এখন এগুলো আমার অভ্যাসে পরিণত হয়েছে। আজকের মতো গুড নাইট, টাটা।